আমরা এখন আমাদের দল নিয়ে চিন্তা করছি। আর আমরা কার সাথে জোট করবো না করবো সেটা তো নির্বাচনী জোট। আমাদের সাথে জামাতের অনেকগুলো বিষয়ে তো দ্বিমত আছে, তারা কিন্তু গণপরিষদ চায় না। সরকারে যে দুজন আছেন তারা কিন্তু গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে আছেন, আমাদের প্রতিনিধি। এখানে ব্যাপারটা হচ্ছে যে জনগণ সিদ্ধান্ত নেবে যারা বলছেন তারা ঠিক বলছেন না। তার কারণ হচ্ছে জনগণ কিন্তু ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে 5 অগাস্টে আওয়ামী লীগের বিরুদ্ধে। এর চেয়ে বড় সিদ্ধান্ত আর হয় না। এর বাইরে আর সিদ্ধান্ত কি? আপনি যদি বলেন যে আমরা তাকে নির্বাচনে অংশ নিতে দেব, নির্বাচনের মধ্য দিয়ে জনগণ প্রত্যাখ্যান করবে, এটা যৌক্তিক না। কারণ হচ্ছে যে আপনি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা পরাজিত হয়েছে তারা এখন গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের বাইরে চলে গেছে। সুতরাং আমরা মনে করি যে এখান থেকে আমাদের সরে আসার কোনো সুযোগ নেই। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরতে পারে কেবলমাত্র আমাদের লাশের উপর দিয়ে। হ্যাঁ, তো এটা অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমাদের এখানেই পার্থক্য। যেহেতু আমরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া এবং আমরা গণ অভ্যুত্থানের স্পিরিটটাকে সবসময়, এটার মধ্যে যে বিপ্লবী সম্ভাবনাটা আছে এটাকে আমরা সবসময় আপহোল্ড করেছি। এবং সেই কারণে আমরা মনে করি যে আওয়ামী লীগ একটা কোনো সিম্পলি ভোটের মধ্য দিয়ে পরাজিত কোনো রাজনৈতিক দল না, যে যাকে আবার ফিরে আসবে কি আসবে না, আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না, এ ধরনের আলোচনা হতে পারে। আমরা মনে করি যে জনগণ যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে এত বড় একটা রায় দিয়েছে, এই রায়কে ধরে রাখে এবং তারা আসলে তারা কি বলছে, তারা বাংলাদেশের মানুষজনকে, জনগণকে ফাঁসিতে ঝোলাবে। তো সে কারণে আমরা মনে করি যে আওয়ামী লীগের কোনো রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। কারণ এটা এখন আর কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল না, এটা একটা ফ্যাসিবাদী রাজনৈতিক দল এবং একটা গণহত্যাকারী রাজনৈতিক দল। আমরা তো প্রধানত মনে করি যে আমাদের জবাবদিহির জায়গাটা হচ্ছে জনগণ, এবং জনগণের রাজনৈতিক দল আমরা হয়ে উঠতে চাই। তিনি তো তার ওই পোস্টে স্পেসিফিকভাবে সেনাপ্রধানের কথা বলেননি। তিনি বলেছেন যে এটা কথাবার্তা হয়েছে অনানুষ্ঠানিকভাবে। তিনি তো আমাদের রাজনৈতিক দলের একজন গুরুত্বপূর্ণ নেতার বাইরেও জুলাই গণ অভ্যুত্থানের একজন প্রায় একদম শীর্ষস্থানীয় নেতাদের একজন, ছাত্র নেতাদের একজন। তো সেই দিক থেকে তিনি হয়তো অনানুষ্ঠানিকভাবে বসেছেন এবং সেখানে তার কাছে তিনি এটা চেপে যেতে পারতেন, এটা চেপে না গিয়ে তিনি এটা হুইসেল ব্লোয়িং করেছেন। এবং আমি মনে করি যে এটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন একটা কাজ, এই যে হুইসেল ব্লোয়িং। আর আমলাতন্ত্র সহ যে কোনো পাওয়ারের স্টেক হোল্ডারের সাথে আমাদের তো আস্থা অনাস্থার বিষয় না। আমরা একটা রাষ্ট্র প্রকল্প নিয়ে কাজ করি এবং সেক্ষেত্রে আমরা মনে করি যে পুরো রাষ্ট্র কাঠামো, আমলাতন্ত্র সহ প্রশাসন সহ পুরো রাষ্ট্র কাঠামোটা আসলে জনগণের অধীনে থাকতে হবে। এখানে কিন্তু তার না, এখানে তারা জনগণের উপর ছড়ি ঘোরায়। তো সেই ক্ষেত্রে যাদের এই পুরনো এস্টাবলিশমেন্টের পুরনো ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যারা কাজ করে তাদের সাথে আমাদের একটা দ্বন্দ্ব তৈরি হবেই বা হচ্ছেই। তো সেটা নিয়ে আমরা খুব বেশি বিচলিত না। আমরা মনে করি যে শেষ পর্যন্ত জনগণ এটার সর্বশেষ সিদ্ধান্ত নেবে যে কারা জনগণের পক্ষে ছিল এবং কারা জনগণের পক্ষে আছে। এরকম কোনো আমার জানা মতে না, এটা শোনা যাচ্ছে কিন্তু এটা সত্য না বলে আমার ধারণা। কারণ হচ্ছে যে আমরা আওয়ামী লীগ প্রশ্নে খুব পরিষ্কার, যারা পলাতক এবং যারা আসামি। আমরা কিন্তু নিউজে দেখেছি এবং আমাদের কাছে কিছু প্রমাণও আছে, যেখানে দেখা গিয়েছে সাভারের একটা ঘটনা আমরা দেখলাম, মানিকগঞ্জের কিছু ঘটনা দেখেছি, যারা আওয়ামী লীগের পোস্টেড ছিলেন তারা এখন জাতীয় নাগরিক কমিটিতে আছে। না, এরকম আমার কাছে আমি জানি না, কিন্তু যদি সুনির্দিষ্টভাবে তারা আওয়ামী লীগের সাথে জড়িত থাকেন তাহলে তাদের এই রাজনৈতিক দলে থাকার কোনো সুযোগ নেই। আর জাতীয় নাগরিক পার্টির তো এই মুহূর্তে কোনো কিন্তু কোথাও কোনো জেলা বা থানা কিংবা উপজেলা কমিটি কিন্তু নাই, জাতীয় নাগরিক কমিটি ছিল। তো সেই ক্ষেত্রে হয়তো অনেকে যদি ঢুকেও থাকে, এটা এখন স্ক্রিনিং হবে জাতীয় নাগরিক পার্টি পর্যায়ে, এবং যারা আওয়ামী লীগের পদধারী ছিল এবং এই গণহত্যার সাথে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট কিংবা সমর্থন করেছে তাদের জাতীয় নাগরিক পার্টিতে কোনো স্থান হবে না। এর বাইরে আমরা বলেছি যারা কোনো ধরনের অপরাধে যুক্ত না, আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী কিংবা সমর্থক অপরাধে যুক্ত না, তাদেরকে আগে আওয়ামী লীগের দলগত হিসেবে আওয়ামী লীগের শাস্তি চাইতে হবে এবং আওয়ামী লীগের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে হবে। তারপরে তাদের সমাজে একটা জায়গা হবে। রাগ পর্যন্ত তো এখন পর্যন্ত আমরা তাদের দিক থেকে তো কোনো রকম ক্ষমা চাওয়া কিংবা এক ধরনের অনুশোচনা কিছুই দেখি নাই। ফলে এই মুহূর্তে আওয়ামী লীগের আমাদের দলে নেওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। এটাও একটা মিথ্যা প্রচারণ এবং বারবার আমাদেরকে এই প্রশ্নটা করা হয় যে ৭১ নিয়ে। ৭১কে অ্যাভয়েড করার কি কোনো সুযোগ আছে? ৭১ আমাদের ভিত্তি এবং আমরা বলেছি যে 71 ইজ নন নেগোশিয়েবল। আমাদের রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমাদের সকল আন্দোলন সংগ্রামের কেন্দ্রে অবস্থান করছে ৭১। ২৪-এর সাথে এটা সম্পর্ক হচ্ছে ৭১-এর পরের সেটেলমেন্টটা ফেল করেছে, ৯০-এর পরে সেটেলমেন্টগুলো ফেল করেছে। যে সমস্ত আশা আকাঙ্ক্ষা বা প্রেক্ষাপটে ৭১-এর মুক্তিযুদ্ধ ঘটেছে, ৯০-এর গণঅভ্যুত্থান ঘটেছে, এগুলো পরবর্তী যে রাজনৈতিক বন্দোবস্ত সেটাকে জাস্টিসটা ডেলিভার করতে পারে নাই। দ্যাটস ওয়াই এইগুলো ফেল করেছে। এবং আমরা বলেছি যে ৭১-এর ওই সম্ভাবনাটাকে, ৭১-এর আকাঙ্ক্ষাটাকে পূরণ করা বা পরিপূর্ণ করাটাই হচ্ছে ২৪-এর কাজ। যে কারণে আপনি দেখবেন যে আমরা যখন সংবিধান সংস্কার কমিশনের যে মূলনীতি নিয়ে যখন
প্রস্তাব দিয়েছি তখন কিন্তু আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার এটাকে ফেরত আনার কথা বলেছি, কারণ এর মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধ ফেরত আসবে। ফলে আমরা ইভেন রাজপথে স্লোগান দিই যে ৭১ হারে না ২৪, ৭১ মরে না ২৪ হারে না। এর মানে হচ্ছে যে এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে, কোনোটা একটাকে রিপ্লেস করার তো কোনো প্রশ্ন আসে না, ধারাবাহিকতা হিসেবে দেখি আমরা। আমরা এই ৪ মূলনীতিকে কোনো একটাকে আলাদাভাবে দেখি না, মানে যে বিদ্যমান সংবিধানের যে ৪ মূলনীতি আলাদাভাবে দেখি না। তার কারণ হচ্ছে এই পুরোটা মিলেই কিন্তু একটা মতাদর্শ তৈরি হয়েছে, যেটা একটা ফ্যাসিস্ট মতাদর্শ। এবং মুক্তিযুদ্ধ বনাম মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, ইসলাম বনাম প্রগতি, এই যে বাইনারিগুলো, এটা তৈরি হয়েছে এই ৪টা মতাদর্শের, ৪টা মূলনীতির মধ্যে দিয়ে যে মতাদর্শ। আপনি ধরুন যে এখন যে সংবিধানটা যারা টিকিয়ে রাখতে চায়, আপনার কি ধারণা যে তারা এই সংবিধান আইনগুলো টিকিয়ে রাখতে চায়? সেটা না। এই সংবিধানের ভাবাদর্শিক যে ক্ষমতাটা আছে ওই ৪ মূলনীতির মধ্যে দিয়ে, তারা আসলে এটার পক্ষে, এটা তাদের কালচারাল একটা অবস্থান, কালচারাল পাওয়ার। তো সেই ক্ষেত্রে আমরা এই ৪টা মূলনীতি থেকে অ্যাজ এ হোল বাদ দিতে চাই, কারণ আমরা মনে করি যে এই যে ধর্মনিরপেক্ষতা বাদের নামে এটা আসলে বাংলাদেশের বৃহত্তম যে জনগোষ্ঠী, ইসলাম ধর্মাবলম্বী জনগোষ্ঠীর বিপরীতে একটা ইসলাম বনাম ধর্মনিরপেক্ষতা করার চেষ্টা করা হয়েছে। তো সেই ক্ষেত্রে এবং এটার মধ্য দিয়ে আপনি দেখবেন যে একদিকে ধর্মনিরপেক্ষতার কথা বলা হচ্ছে, কিন্তু এখানে জাতি নিরপেক্ষতা নাই। এখানে অন্যান্য জাতির মানুষদেরকে বলা হচ্ছে বাঙালি হয়ে যেতে, ঠিক আছে? এবং অন্যান্য যে জনগোষ্ঠী আছে, যারা তেলেগু সম্প্রদায় সহ অবাঙালি যে কিংবা অমুসলমান যে জনগোষ্ঠী, তাদেরকে প্রোটেকশন দিতে পারে নাই এই ধর্মনিরপেক্ষতা। ফলে আমরা মনে করি যে, এবং এটা রাজনৈতিক ইমপ্লিকেশন খুব মারাত্মক। হ্যাঁ, এটা শুধু অপব্যবহার হয় নাই, মানে এটার যে ব্যবহারটা, এটার পেছনে যে আন্ডারলাইং যে আপনার কি বলে যুক্তি, সেটাই খুব প্রবলেমেটিক। এই কারণে আমরা ৪টা অ্যাজ এ হোল আলাদা করে না, ৪টা মানে যে ৪টা মূলনীতি ছিল তার মধ্যে এই ৪টাকে একসাথে আমরা বলেছি যে এটা থাকা দরকার, আমরা নতুন প্রস্তাব করেছি। জোটের কোনো সম্ভাবনা মানে এই মুহূর্তে নাই, বা আমরা জোট নিয়ে এখন ভাবছি না। আমরা এখন আমাদের দল নিয়ে চিন্তা করছি। আর আমরা কার সাথে জোট করবো না করবো সেটা তো নির্বাচনী জোট। নির্বাচনী জোটের ব্যাপারে এখন আমাদের মধ্যে কোনো সিদ্ধান্ত হয়নি। এটা হচ্ছে যে জামাতের সাথে যে জড়ানোর চেষ্টা করা, এটা সবচেয়ে বড় ভুক্তভোগী ছিল বিএনপি। সবসময় বলা হচ্ছে বিএনপি জামাত, ঠিক আছে? এখন বিএনপি এটার ভুক্তভোগী হওয়ার পরেও দুঃখজনকভাবে বিএনপি অনেক সময় আমাদের সাথে এই কাজটা করার চেষ্টা করে। মানে তারা এখন একটা দুর্বল আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে এবং বলছে যে ছাত্র এবং জামাত, ঠিক আছে? আমাদের সাথে জামাতের অনেকগুলো বিষয়ে তো দ্বিমত আছে, মুক্তিযুদ্ধের প্রশ্নে দ্বিমত আছে। তারপর হচ্ছে আপনার তারা যেমন এইবার তারা গণপরিষদের পক্ষ, কিন্তু তারা কিন্তু গণপরিষদ চায় না। আমরা কিন্তু বলেছি গণপরিষদ করতে হবে। এরকম অনেকগুলো বিষয়ে দ্বিমত আছে। তো তাদের সাথে আমাদেরকে মেলানোর কোনো অর্থ আসলে নাই। এনসিপির যেমন একটা জিনিস দেখেন যে এখানে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তাদের কিন্তু কোনো বাবা চাচা মামার রেফারেন্স নাই। এটা একটা বড় পরিবর্তন বাংলাদেশ ইতিহাসে। এবং আমরা পুরোপুরি অর্গানিকভাবে অভ্যুত্থানের মধ্যে দিয়ে তৈরি হওয়া, মানে অমুক এমপির ছেলে তমুক এমপির মেয়ে বাইরে থেকে এসেছে এবং শুধুমাত্র বাবার মায়ের শক্তির বলে এখানে এসে রাজনীতিতে জায়গা পেয়ে যাচ্ছে, এটা এখানে নাই। এটা একটা বড় পরিবর্তন, ইটসেলফ একটা বড় পরিবর্তন। বাকি কিছু বড় পরিবর্তন আছে যেটা আমাদেরকে বাই টাইম অ্যাচিভ করতে হবে। যেমন ধরুন আর্থিক স্বচ্ছতা নিয়ে আমাদেরকে অনেক প্রশ্ন করা হচ্ছে এবং আমরা যারা প্রশ্ন করছে তাদের প্রতি আমরা গ্রেটফুল। আমরা গতকালকে জেনারেল মিটিং আলোচনা হয়েছে যে একটা ব্যাংকিং চ্যানেলের মধ্য দিয়ে কীভাবে আমরা টাকা পয়সাগুলো, মূলত আমরা ক্রাউড ফান্ডিংয়ের উপর ভর করতে চাই। এবং আমাদের একটা প্ল্যান আছে, ধরুন ১০ লক্ষ মানুষকে যদি আমরা প্রতি মাসে ১০০ টাকা করে চাঁদার আওতায় আনতে পারি, মানে মাসিক চাঁদা, তাহলে এটা ১০ কোটি টাকা হয়। আমরা মনে করি যে একটা দলের ইভেন্ট, তো বড় ইভেন্ট যখন হয় সেটা আলাদা বিষয়, কিন্তু এর বাইরে প্রতি মাসে চলার জন্য ১০ কোটি টাকা অনেক যথেষ্ট। আমি একটা ধারণা দিলাম আর কি। তো এই ক্ষেত্রে আমরা একটা নতুনতা আনতে চাচ্ছি। আমরা হিসাব দেবো সবসময়, মানে একটা রেগুলার টাইমে। আপনি আমাদের ওয়েবসাইটটা ইতিমধ্যেই প্রায় তৈরি হয়ে গেছে, এটা আনুষ্ঠানিকভাবে হয়তো এখানে আত্মপ্রকাশ করবে ওয়েবসাইট। তো সেখানে আপনি দেখবেন যে আমাদের প্রত্যেকের প্রোফাইল এবং আর্থিক খাত কীভাবে টাকা আসছে, কীভাবে টাকা যাচ্ছে, সবগুলো থাকবে। এটা আরেকটা বড় পরিবর্তন। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা উপর থেকে চাপিয়ে দিই না, মানে গুটি কয়েক নেতা, ৩-৪ জন নেতা, তারা একটা জিনিস চাপিয়ে দেয় না সংগঠনের উপর। এই যে আমরা সংস্কার কমিশনের যে কাজগুলো করেছি, এটাও কিন্তু আমরা সকল কেন্দ্রীয় সদস্যদের ফিডব্যাকগুলো আমরা নিয়েছি, প্রত্যেকের ফিডব্যাক আমরা নিয়েছি। যেটা যৌক্তিক না সেটা হয়তো আমরা গ্রহণ করি নাই, কিন্তু প্রত্যেকের সাথে কথাবার্তা হয়েছে। এই বটম টু টপ অ্যাপ্রোচটা আমরা মেনটেন করি, মানে করার চেষ্টা করি আর কি। এই সমস্ত দিক থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটা নতুন কালচার বাংলাদেশে ইন্ট্রোডিউস করার চেষ্টা করছে, মানে পলিটিক্যাল কালচারের ক্ষেত্রে। এবং আরেকটা জিনিস যেমন ধরুন যে আপনার আমাদের কিন্তু কোনো নেতা নির্ভর স্লোগান হয় না। আপনি দেখবেন যে কেউ, আপনি বলতে শুনবেন না নাহিদ ইসলাম এত জনপ্রিয়, কিন্তু কেউ বলবে না যে নাহিদ ইসলাম ভয় নেই রাজপথ ছাড়ি নেই, সার্জিস আলম ভয় নেই রাজপথ ছাড়ি নেই, এই ধরনের স্লোগান হবে না। কিন্তু অন্যান্য দল আপনি দেখবেন, এমনকি বুদ্ধিজীবী দিবসেও
তারা বুদ্ধিজীবী দিবসে আমাদের স্লোগান ছিল হচ্ছে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, তাদের স্লোগান হচ্ছে অমুকের সৈনিক রাজপথ ছাড়িনি, এরকম। তো এখানেও একটা বড় পরিবর্তন স্লোগানে, আপনি দেখবেন আমাদের স্লোগানগুলো যদি খেয়াল করেন রাজপথে, সেখানে আমরা একটা বড় পরিবর্তন, আমাদের স্লোগানের মধ্যে আমাদের পলিটিক্সটা টের পাওয়া যায়, ব্যক্তি বন্দনা না। আমাদের বিএনপির ইঙ্গিত না, আমাদের পলিটিক্সের সাপেক্ষে আমাদের পক্ষ এবং বিরোধিতাগুলো তৈরি হয়। তো সেক্ষেত্রে আমরা তো মুক্তিযুদ্ধের প্রশ্নে খুব পরিষ্কার বলেছি, গণহত্যা, মুক্তিযুদ্ধ, এইসব ব্যাপারে আমাদের অবস্থানটা কি। আমাদের নাহিদ ইসলাম কিংবা নাসিরউদ্দিন পাটোয়ারি তারা বেশ কয়েকবার মন্তব্য করেছে আপনি যে রাজনৈতিক দলের কথা বলেন তাদের অবস্থানের ব্যাপারে। তো সেক্ষেত্রে আমাদের মানে বিএনপির কথাটা বারবার আসে কেন? কারণ এই মুহূর্তে যখন আমাদের প্রধান রাজনীতি হচ্ছে সংস্কার, তখন সংস্কার প্রশ্নে বিএনপির অনেক ক্ষেত্রে অনাগ্রহ কিংবা সংস্কার কার্যক্রমটাকে গুরুত্বপূর্ণ না মনে করে নির্বাচনটাকে চাপিয়ে দেওয়া, এটার কারণে আমাদের মানে আমাদের রাজনৈতিক অবস্থানের কারণেই বিএনপির সাথে মনে হয় যে আমরা বিএনপির বিরোধিতা বেশি করছি বা বিএনপি আমাদের বিরোধিতা বেশি করছে। এটা আসলে রাজনৈতিক অবস্থানের কারণে হচ্ছে, এবং পরবর্তীতে এই রাজনৈতিক অবস্থানের কারণে অন্যান্যদের সাথে একই জিনিস হবে। এটা সত্য না। কারণ সত্য না, কারণ হচ্ছে আমরা যে গণপরিষদ নির্বাচনের কথা বলেছি, মনে রাখতে হবে যে এটা একটা জাতীয় নির্বাচন, এবং এটা আমরা বলেছি যে ডিসেম্বর থেকে মার্চের মধ্যেই হতে পারে। এবং যারা বলছেন যে গণপরিষদ নির্বাচনের মধ্যে দিয়ে আসলে গণতন্ত্রকে পেছনে ফেরানোর একটা চেষ্টা করা হচ্ছে, আমরা মনে করছি যে গণপরিষদ নির্বাচনের মধ্যে দিয়ে সংবিধান পরিবর্তন না করে আপনি যে নির্বাচনটা করবেন সেটাই আসলে গণতন্ত্রকে হত্যা করবে। তো এই ক্ষেত্রে গণপরিষদ নির্বাচনের ব্যাপারে আমাদের অবস্থান খুব পরিষ্কার। আর নির্বাচনকে পিছিয়ে ঠেলার আমাদের কোনো ইয়ে নেই। এমন না যে আপনার গণপরিষদ নির্বাচন হলে আমরা সংখ্যাগরিষ্ঠতা পাবো বা বেশি ভালো করবো, আর সংসদ নির্বাচন হলে বিএনপি পাবে, তাই না? যে কোনো নির্বাচনে আসলে যাকে জনগণ ভোট দেবে সেই পাবে। আমরা একটা পদ্ধতির প্রক্রিয়ার দিকে জোর দিচ্ছি, এবং নির্বাচন পেছনে কোনো মানে বাংলাদেশের নির্বাচন ছাড়া, নির্বাচনের পথে যে আছে বাংলাদেশের অন্য কোনো অপশন নাই, মানে এটা তো মিশন না। তো এখানে এই কারণে আমরা মনে করি যে অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন, যে এই যে নির্বাচনকে পিছিয়ে দেওয়া ষড়যন্ত্র ইত্যাদি। প্রথমত হচ্ছে সরকারে যে দুজন আছেন তারা কিন্তু গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে আছেন, আমাদের প্রতিনিধি না, ঠিক আছে? এই সরকারের থেকে তারা দুজন বেরিয়ে গেলে এই সরকারের আর কোনো লেজিটিমেসি থাকে? এটা তো একটা গণ অভ্যুত্থানের মধ্যে, এটা তো কোনো সাংবিধানিক ভিত্তি নেই এই সরকারের। তবু তো এই দুজন আছেন বলেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা এখনো টিকে রয়েছে, ফলে তারা পুরো গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবেই গেছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে যেটা বললেন, এটাও একটা ভিত্তিহীন ব্যাপার। কারণ আপনি দেখেন, ধরুন আমরা বলছি যে এখন একটা আপনি স্থানীয় সরকার নির্বাচন দেন, সারা দেশে না হলে গুচ্ছ পদ্ধতি কিছু জায়গায় দেন। এখন দিলে আমাদের কি প্রার্থী আছে এই মুহূর্তে? বিএনপি কিংবা জামায়াত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দল তাদের রেডিমেড প্রার্থী আছে, আপনি এক সপ্তাহের মধ্যে ইলেকশন দিলেও তারা প্রার্থী দাঁড় করে দিতে পারবে এবং তারা জিতবেও। আমাদের তো প্রার্থী না, আমাদেরকে খুঁজতে হবে। তাহলে আমরা কিভাবে সুবিধা পাবো স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে দিয়ে? ধরুন একটা আওয়ামী লীগের অপরাধী, তার কি নির্বাচনে দাঁড়ানোর কোনো মানে জনগণ কি তাকে চেনে না? এবং তাকে যদি ধরা যাক এনসিপি যদি তাকে মনোনয়ন দেয়, জনগণ কি এনসিপিকে ছেড়ে কথা বলবে? এখন যে আওয়ামী লীগ ঘাপটি মেরে আছে, কিন্তু আমি একটা আওয়ামী লীগ অপরাধ করেছিলাম, ঘাপটি মেরে আছে, এখন আমি ইলেকশনকে কেন্দ্র করে সামনে আসবো এবং জনগণ আমাকে কিছু বলবে না, পুলিশ কিছু বলবে না, এটা তো হয় না। ফলে ওই কথাগুলো ঠিক না। ইতিমধ্যে নির্বাচন না হওয়ার কারণে, স্থানীয় জনপ্রতিনিধি না থাকার কারণে স্থানীয় পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলে এই আওয়ামী লীগাররা ঢুকে পড়েছে এবং তাদেরকে শেল্টার দেওয়া হচ্ছে। এটা হচ্ছে নির্বাচনে জনপ্রতিনিধি না থাকার কারণে। একজন জনপ্রতিনিধি কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি বিশেষত আপনার জনগণের সাথে কানেক্টেড থাকেন এবং তিনি চেনেন সবাইকে। তো তারা থাকলে এগুলোর ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া যায়। এখন তারা নাই বলেই সমস্যাগুলো হচ্ছে। উল্টোটা যেটা দাবি করা হচ্ছে তার উল্টো হলো বাস্তবতা। কে? এজাজ সাহেব, উনি আমাদের দলের না, তো উনি আমাদের দলে এসেছিলেন, কিন্তু উনি যখন প্রশাসক হিসেবে উনি এসেছেন, কিন্তু তার দীর্ঘদিনের কাজের কারণে এই সমস্ত সংক্রান্ত তার কাজ আছে। এবং তিনি যখন প্রশাসক হওয়ার আগেই কিন্তু তিনি আমাদের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তখন আমরা বুঝতে পারিনি তিনি হঠাৎ করে কেন পদত্যাগ করলেন। নিশ্চয়ই তিনি জানতেন বা তাকে হয়তো সেরকম আভাস দেওয়া হয়েছে যে তাকে এরকম ভাবা হচ্ছে। তখন তিনি আগে যেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না হয়, তখন তিনি এখান থেকে চলে গেছেন। মানে তিনি স্রেফ তার নামটা ঘোষণা হয়েছিল, তিনি আমাদের সাংগঠনিক কোনো কর্মকাণ্ডে কখনোই যুক্ত ছিলেন না, শুধুমাত্র কেন্দ্রীয় কমিটিতে তার নাম এসেছিল। আসার সম্ভবত এক সপ্তাহের কম সময়ের মধ্যে তিনি আবার পদত্যাগ করেছেন এবং তারপরেই তার উত্তরের প্রশাসক হিসেবে দাঁড়িয়ে এসেছেন। ফলে আমি মনে করি যে তিনি তো তার কাজের কারণে এই জায়গাটা পেয়েছেন এবং যথার্থই তিনি, এটা বলা যেত যদি তিনি আমাদের দলের পদটাও রাখতেন এবং প্রশাসক হতেন তাহলেই প্রশ্নটা ঠিক হতো। কিন্তু যেহেতু তিনি একটা জিনিস ছেড়ে দিয়েছেন, তার মানে উনি আসলে এই কজটাকে ঠিক মানে আপহোল্ড করেন এবং আমরা মনে করি যে তিনি ঠিক কাজ করেছেন। আমাদের এখন নতুন দল হিসেবে আমাদের প্রধান প্রায়োরিটি হচ্ছে সংগঠনকে গুছিয়ে ফেলা। কিন্তু আমরা নির্বাচনের ব্যাপারে মানে অনাগ্রহী না বা নির্লিপ্ত না, আমরাও নির্বাচনের প্রস্তুতি নেব। এবং আপনারা জানেন যে আমরা দ্রুতই ঈদের পরে নিবন্ধন প্রক্রিয়ায়
যে কার্যক্রম সেটাতে যুক্ত হব এবং সামনে নির্বাচনে আমাদের জন্য খুব অল্প সময় আছে। নির্বাচনটা যে টাইমের মধ্যে ধারণা করা যাচ্ছে ডিসেম্বর কি মার্চ, খুব অল্প সময়, কিন্তু আমরা মনে করি যে এই সময়ের মধ্যে আমরা যদি সারা দেশে কাজ করতে পারি তাহলে আমরা খুব ভালো, এমনকি এখন চিন্তা করা যাচ্ছে না এমন ফলাফলও আসতে পারে, কারণ ফ্রান্স সহ অন্যান্য অনেক দেশে এগুলো ঘটেছে। আর বাংলাদেশের বাস্তবতা আপনি যদি দেখেন, বিভিন্ন দলের দখলদারিত্ব, চাঁদাবাজি, স্থানীয়ভাবে তাদের যে দৌরাত্ম্য, এগুলোতে মানুষজন খুব বিরক্ত। তো সেক্ষেত্রে নতুন দলের সমূহ সম্ভাবনা আছে ইলেকশনে জিতে আসার, মানে আমাদের কথা বলছি।